সে রানাকুম্ভ নামটি ধরে দাঁড়িয়ে সবার পরে কতগুলি প্রশ্ন করে, আমাকে নাকি জবাব করতে হবে অর্পণ। পরিচয় পেয়েছেন সবাই, আমাকে করেছে ভক্তা মীরাবাই। আবার গল্প কিন্তু করেছে একটা উচ্চারণ কি, বউ যদি জিজ্ঞাসা করে কি বলবে বউয়ের কাছে, জুতা কুত্তায় লইয়ে গেছে। দোয়াই ধর্মের করিমানা রানাকুম্ভ এই জাতীয় কথা আর বলো না। তোমার কথা শুনে আমার ঘেন্না লাগতেছে, কারণ কি জানো, যার মারে বিয়ে করলাম না ঘেন্নার ঠেলায় তার ছল কয় তাওই তামাক খাইয়ে যাও। আরে কবল রে, ওই জন্যই বলছিল গরু শীতকালে যদি জল খরচের ভয় থাকতো অত ঘন ঘন নেদানো আসতো না। আপনারা বুঝতে পেরেছেন, উনি হচ্ছে মা কালীর ভক্ত, ওর ভাবে ওই বিরক্ত। তাহলে আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি খুব ভালো জায়গা, কমিটি ভাইয়েরা খুবই ভালো, তাদের মন খুব ভালো, ভূমিকায় যাওয়া, হ্যাঁ মাইক ফাংশন খুবই ভালো। আমি ভূমিকায় যাওয়ার আগে সকলে মিলে এবং মায়েদেরকে নিয়ে সবাই মিলে উচ্চস্বরে বলুন, জয় জয় আদি বিশ্ব ভারতী মা মনসা প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো, জয় হরি। যাওয়ার আগে আপনারা জানেন বিগত দিনে আমরা অনেক কবিকে হারিয়েছি এবং বর্তমান যে কবি সরকার মহাশয়রা রয়েছেন, আমি তাদের গলায় একখানা শ্রদ্ধার মালা পরিয়ে দিয়ে আমি তারপরে ভূমিকার মধ্যে যেতে চাই। ওরে বিরহ বেদনা নিয়ে বেদনা নিয়ে ডুকরে কাঁদে কবির প্রাণ। আস্তে আমার মনিটরটা ক্লিয়ার করো ভাই, সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, বেসটা দাও। হ্যালো, হ্যাঁ বাবা, ওরে বিরহ বেদনা নিয়ে ওরে ডুকরে কাঁদে কবি প্রাণ। বঙ্গমাতার অঙ্গ লোক লোক কবি গান, ও কবি গান, বঙ্গমাতার অঙ্গ লোক কবি গান, কবি গান। ওরে বিরহ বেদনা নিয়ে বেদনা নিয়ে টুকরে কাঁদে কবি প্রাণ। বঙ্গমাতার অঙ্গ লোক কবি গান, কবি গান। ওই আমরা জন্ম নিয়ে সেই মায়ের কোলে, জন্মভূমি আজ দিয়ে ফেলে ঘুরে বেড়াই বন জঙ্গলে, কোন সে বিধির এ বিধান। সমবেত ভক্তমণ্ডলী, আপনারা বুঝতে পারছেন আমার গানের উদ্দেশ্য। আমরা এখানে যারা আছি মনে হয় অধিকাংশ ভক্ত শ্রোতার জন্মভূমি একসময় পূর্ব বাংলায় ছিল, কি বলেন? তাই তো বাবু? সেই জন্মভূমি দিয়ে ফেলে আমরা কোথায় এসেছি? ওই আমরা জন্ম নিয়ে ওরে জন্ম নিয়ে সেই মায়ের কোলে, ও জন্মভূমি দিয়ে ফেলে ঘুরে বেড়াই বন জঙ্গলে, কোন সে বিধির এ বিধান।
মাতৃহারা কি বেদনা, বেদনাই তার উপাসনা। ওরে গয়া কাশি তার লাগে না, গয়া কাশি তার লাগে না, থাকলে মাতৃ স্নেহের অঞ্চল খান। বঙ্গমাতার অঙ্গল ওই আমার বঙ্গমাতার সন্তান যারা, কবি গানে মাতোয়ারা ঠিক রাখিয়া পিতৃধারা করিছে তাহার সন্ধান। আস্তে আমার পূজ্যপাত গুরুদেব কবিগুরু দীক্ষাগুরু শ্রীনিবাস সরকার, আপনারা অনেকেই নাম শুনেছেন। তিনি একজন সাধক কবি। জ্যাঠামশায়ের অর্থাৎ সুরেন সরকার ওনার বর দাদা। তিনি একটি গানের মধ্যে লিখলেন, বাঙালির নিজস্ব সম্পদ এই যে কবি গান। যত গান হোক না কেন কবি গান না দিলে ভালো লাগে না। মহারাষ্ট্রে সে বছর গান করতে গিয়ে শুনলাম কবি গান হবে না, কেননা অর্থনৈতিক অবস্থা ভালো নেই। ঘরের মায়েরা ডাক দিয়ে বললেন, কবি গান না হলে হয়, চিন্তা করতে হবে না, কবি গানের টাকা আমরা দেব। আমরা মায়েরা যারা বিড়ির পাতা ভাঙি জঙ্গল থেকে, কবি গানের টাকা তারা জোগাড় করে দেব, তবু কবি গান দিতে হবে। কেন জানেন? কবি গান দিলে কি হয়? শুনেছি দেশে মহামারী, কলেরা রোগ হতো, বসন্ত রোগ হতো, কবি গান দিলে সেরে যেত। কি বলেন? আপনারা তো জানেন, পূর্ব বাংলা খুলনায় একটি আসরে কবি গান হতো, কবি গান বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে। হঠাৎ গ্রামে কলেরা রোগ আরম্ভ হয়েছে, যুবক ছেলেরা মারা যাচ্ছে। ঠিক এমনি অবস্থায় একজনে দেখছে কালো বর্ণের একটা মেয়ে গালাগালি করতে করতে যাচ্ছে, বলছে, মরবি না শালা, আমি একটু কবি গান শুনি। গ্রামে কবি গান হতো, কবি গান হলে কি আর এমনি ভাবে মারা যেত? তোরা কবি গান দে, কবি গান দে, সেরে যাবে। একটা ছেলে ওই কথা শুনে স্তম্ভিত হয়ে গেছে। কি বলছে? আর মেয়েটা কেমন কালো বর্ণের, কোমর পর্যন্ত চুল। ও আর বলেনি। স্বপ্ন যোগে একদিন দেখা দিয়েছে, কিরে সেদিন যে আমি বললাম কবি গান দে, গান দিলি না কেন? গান না দিলে রক্ষা নেই, সব ধ্বংস হয়ে যাবি। গান দিবি, সামিয়ানা দিবি না। যে গাছতলায় গান হবে ওই বট গাছের ডালে বসে আমি গান শুনবো। সেই জায়গাটার নাম হচ্ছে কুদির বটতলা। এখনো পর্যন্ত সামিয়ানা দেয় না, মা গান শোনে। তাই বলছে, আরে আমার বঙ্গমাতার সন্তান যারা, ও কবি গানে মাতোয়ারা ঠিক রাখিয়া পিতৃধারা করেছে তাহার সন্ধান। ও কবি তারক মনোহর স্মৃতি বিজয় নিশি রাখলো কাছি। কত যে হারালো সাথী, কত যে হারালো সাথী, খাটি নাই তার খতিয়ান। বঙ্গমাতার অঙ্গল কবি গান, কবি গান। ও পাগল, পাগল রাজেন্দ্র রসিকনাদি, খোরশেদ মিয়া কণ্ঠ সাধি, হরিবর জ্ঞানের বারিধি, গাইল কবি সুমহান। আপনার নাম শুনেছেন
পাগল রাজেন্দ্র সরকারের নাম শুনেছেন না বাবা? বাক্য সিদ্ধ পুরুষ ছিলেন, জীবনকে সত্যে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি মুখ দিয়ে যা বলতেন তাই হতো। গানের মধ্যে গান গাওয়ার পরে কমিটির থেকে 100 টাকা দিয়েছে। বলছে কিরে শালা, তোর সঙ্গে কথা রয়েছে, 101 টাকা দিবি, আর তুই 100 টাকা দিয়েছিস, বলে টাকা ছিঁড়ে ফেলে দিয়েছে। কথা এক, তুই দুরকম করলি কেন? দেখেছেন বাক্য সিদ্ধ, তুই কথাই 2 রকম করলি কেন? কেমন পুরুষ ছিলেন, কতটুক লেখাপড়া জানতেন। একদিন পাগলের মা ডাক দিয়ে বলছেন, কিরে রাজেন, তুই তো কবিগান করিস, ভাগবত পড়িস, মহাভারত আলোচনা করিস, চৈতন্য চরিতামৃত বলিস, কোরআন শরীফ বলিস, বাবা কথা নিবি? বাঁশরিয়ার ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুরের কাছে যাবি? সবার কাছে করি বর্ণনা, কোনো উত্তর দিল না। পাগল রাজেন্দ্র সরকারের কিন্তু ভালো লাগে নাই। চিন্তা করে প্রাণে প্রাণে গুরুচাঁদ ঠাকুর কতটুক লেখাপড়া জানে, ওখানে যে আমার কোনো লাভ নাই। কোনো উত্তর দিলেন না। পাগল রাজেন্দ্র সরকারের মা চিন্তা করলেন, আমি একটু গুরুচাঁদ ঠাকুরের কাছে যেতে বললাম, কথা উত্তর দিল না, ওর বোধহয় ভালো লাগে নাই, মন মতো হয় নাই। একটু পরে ডাক দিয়ে বলেছে পাগলের ধারে, ওরা যে বাঁশরিয়া রাই ঠাকুরের কাছে যেতে পারিস? বলছে হ্যাঁ মা, তা পারি যেতে, উনি তো অনেক কিছু জানেন। আমি বলি আপনাদের ধারে সেই মুহূর্তে দৌড়ে বাঁশরিয়া রাই ঠাকুরের কাছে যায়। রাই ঠাকুরের কাছে গিয়ে আমি বলি ডাকিয়া প্রণাম দিল রাই ঠাকুরের পায়। রাই ঠাকুর ডাক দিয়ে বললেন, ওরা যেন কবিগান তো গাও, কালো অক্ষরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সাদা জায়গাটা, ওইটা কি বলতে পারো একটু? পাগল রাজেন্দ্র সরকার করলেন বর্ণনা, না না আমি তো তা বলতে পারি না। বলছে তাহলে কবিগান কি করে গাও? ওই জায়গাটা যদি বলতে না পারো, ফাঁকা জায়গাটা কি? পাগল রাজেন্দ্র সরকার জানবার জন্য বললেন, ঠাকুর আপনি কি জানেন? রাই ঠাকুর বললেন, না না আমি তো জানি না। পাগল রাজেন্দ্র সরকার বললেন, তাহলে কে জানে বলতে পারেন? রাই ঠাকুর বললেন, জানে একজন। কে জানে জানিস? গুরুচাঁদ ঠাকুর জানে। ওই ফাঁকা জায়গাটা কি? গুরুচাঁদ ঠাকুর জানে। অমনি সেখান থেকে ছুটতে ছুটতে সিধা মোরাকান্দির দিকে পাগল রাজেন্দ্রনাথ সরকার রওনা হয়েছেন। সিধা মোরাকান্দি যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুচাঁদ ঠাকুর একখানা দাও ধরিয়ে দিয়ে বলছে, সরকার মশাই কথা নাও, ওই ডালটা একটা কোপ দাও, ডালটায় কোপ দাও, শিগগির কোপ দাও, প্রাণটা গেল, প্রাণটা গেল। কিছু বুঝে ওঠার আগেই ডালে কোপ দিয়েছে। গুরুচাঁদ ঠাকুর বললেন, বেঁচে গেল রে, বেঁচে গেল। ও সরকার তোমার জন্য বেঁচে গেল, তুমি যদি কোপ না দিতে তাহলে মারা যেত ওই শালি। পাগল বুঝতে পারলেন না, বসে থাকলেন। কিছুক্ষণ পরে দেখলেন একদল ভক্তরা ফাঁকা মাঠ দিয়ে ছুটতে ছুটতে এসে গুরুচাঁদ ঠাকুরের পায়ে পড়েছে। পায়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, বাবা গুরুচাঁদ তুমি অন্তর্যামী, তুমি রক্ষা না করলে গলায় দড়ি দিয়ে মারা যেত, তুমি রক্ষা করেছো তাই ডাল ভেঙে পড়ে গেছে। হরিবল, জয় হরিবল। ফাঁকা জায়গাটা যে কি পাগল রাজেন্দ্র সরকার বুঝতে পারলেন, অমনি প্রণাম দিলেন গুরুচাঁদ ঠাকুরের পায়ে। এই কবি সরকাররা সাধক, বাক্য সিদ্ধ, তাই আসরে উঠেই আগে তাদের পায়ে প্রণাম করতে হয়। ও পাগল রাজেন্দ্র রসিক অনাদি, খোরশেদ মিয়া কণ্ঠ সাধি, হরিবর জ্ঞানের বারিধি, গাইল কবি সুমহান। রাজেন্দ্র কালিদাস রবি, বিনয় নিখিল সন্ধ্যা দেবী, ও পাগল রাজেন্দ্র
হলো ম্লান বঙ্গমাতার ও কবি কবি সুরে অমূল্য নারায়ণ কবি অসীম সেই চাঁদের কিরণ বলরাম ছোট মনোরঞ্জন সজল প্রভাত পেল স্থান আইরে দেবাশিস উত্তম জগবন্ধু জগদীশ তারকার কৃষ্ণান্দু নিত্যানন্দ অরবিন্দ ধরতে চাই কবির নিশান ও গুরু গুরু শ্রীনিবাসের সাধনার ফসল এই তন্দ্রা মায়া গড়ে কবির দল অন্তরে যার বল হরি বল ঢেউ খেলায় প্রেমের তুফান ও গুরু শ্রীনিবাসের সাধনার ফসল তন্দ্রা মায়া গড়ে কবির দল অন্তরে যার প্রেম ভক্তি বল ঢেউ খেলায় প্রেমের তুফান এদিন হরলাল তার চরণ সরি গুরুকে করে কান্দারি ওদিন হরলাল তার চরণ সরি গুরুকে করে কান্দারি হরি নামে ধরছে পারি হরি নামে ধরছে পারি ভয় কিনে তার ঝড় তুফান জয় জয় পরমের যার গুণবর্ণিয়া শেষ বেদে করতে নারে স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায় আগেই প্রণাম করি তারে পরে বন্দী মায়ের চরণ যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায় উপদ ভাবিলে পরে আপধরে বিপদরে জীবগন্ধব মোক্ষ পায় যা হোক এ বন্দনা করে শেষ মূল বক্তব্যে করিব প্রবেশ যাব আমার কাল্পনিক ভূমিকায় কবিজ্ঞান শুনবার তরে যারা এলেন আসরে কাছে কিংবা আছেন দূরে আমি প্রণাম জানাই সকল ভক্ত শ্রোতার পায় আপনারা করবেন আশীর্বাদ যাতে কেটে যায় চিত্তের বিষাদ ইষ্ট প্রেম প্রসাদ অন্তর হয় লাভ অসৎক্রিয়া খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি হৃদয় মাঝে করে খাটি জাগে যেন খাটি মানুষের স্বভাব এ প্রসঙ্গে বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলাম দিলে বেশি বলে প্রয়োজন নাই আজকের যে কবিগান এটা আমার পক্ষে নূতন নয় অনুষ্ঠান গত বছরও এই গান গাই কি যেন কি চিন্তা করে কমিটি আবার বায়না করে এই জন্য আপনাদের বারে বারে নিবেদন জানাই কি দেব পরিচয় যেন প্রত্যেক বৎসরে বৎসরে এই অনুষ্ঠান হয় আর আমরা যেন এসে এই কবি গান গাই এই চিন্তা করে অন্তরে দাঁড়িয়ে সবার পরে এইবার একটু অন্য দিকে যাই আপনারা যারা চেয়ারে বসে আছেন অন্তরে নেই তেমন সুখ আর দেখতে পাই না আপনাদের ভালো মুখ আপনারা হয়তো আমাকে দেখছেন এখন মুখ না দেখলে পরে বলুন দেখি আমার দ্বারে অন্তরে কি হয় সুখ এই জন্য মনে করি বিবেচনা খালি চেয়ারে বসলেই হবে না আসলে আপনাদের মুখ না দেখলে তো ভালো লাগে না এই কথা কার কাছে জানাই দেখুন আমরা কিন্তু কিছু জানি না কেমন জানেন কথা নয় অসঙ্গত আমরা সিনেমার পর্দার মতো পর্দার মধ্যে কিন্তু কিছু নাই সাদা পর্দা দেখলে পরে দেখেছেন নজর ওর মধ্যে কিচ্ছু নাই আমি বলি সমাধার সামনে থাকে অপারেটর স্টার্ট দেয় যখন আরওয়ার তখন দেখা যায় কত নায়ক নায়িকা এসে গান গায় তাই না কথা নয় অসঙ্গত আমরা কিন্তু সাদা পর্দার মতো আমাদের মধ্যে কিছু নাই আসরে গিয়ে যখন আপনাদের মুখ দেখি তাই না আপনাদের সঙ্গে যখন অন্তর হয় মাখামাখি তখন আমাদের মধ্যে কত কথা যে আসে আমাদেরও জানা নাই এই জন্য কথা নেবেন যারা বয়স জ্যেষ্ঠ ব্যক্তি বসে আছেন দয়া করে আমার সামনে তো অনেক জায়গা আছে আপনারা একটু বসবেন আজকের ভাব ভালো না আগেই বলেছি যেভাবে কায়দা করে প্রশ্ন করেছে কয় যে মীরাবাই কথা নিও সুন্দর করে জবাব দিও প্রণাম দিলে না কেন মা কালিকার ভয়
আচ্ছা আমারে বলেন দেখি, ওই মায়ের ভাই প্রণাম দেওয়া যায় নাকি? মা কালীরে যেরম দেখা যায়, একবার চোখ বুঝে চিন্তা করেন অন্তরতলে। কিভাবে জানেন? মায়ের গায়ের রংটা কি দেখেছেন? আলকাতরার ডবল ফোর্স। আচ্ছা ওই রঙের কোনো মেয়ে ছেলে যদি দিনের বেলা একেবারে ফাঁকা জায়গায় পাট বাগানের মধ্যে দিয়ে হেঁটে আসতেছেন, চুল ছেড়ে দিয়ে এসে পিছনে দাঁড়ায়, তাহলে মা বলে প্রণাম দেওয়া তো দূরের কথা, ভয়তে দৌড়ে সারা কষ্ট হয় না? কি বলেন? দেখেছেন মায়ের রূপটা কি? একেবারে কালো, তারপরে চুল কোমর পর্যন্ত। কি বলবো, সবারটাই। ওনাদের বাড়ির কোনো কাপড় চুপড়ের বন্দোবস্ত নাই। দেখেছেন বাবা? আমার মনে হয় ভোলানাথের কাপড় কেনার টাকা নাই। কি বলবো, সবার কাছে উল্টো একটা কল হয়েছে। যারে পাড়াই ধরছে তার কিছু হয় নাই, যে পাড়াইছে তার জিহ্বা বের হয়ে গেছে। কি উল্টো কল না বসে? দেখেছেন ভোলানাথে পাড়া দিছে, উনি তো পাড়া খাইয়ে কুতকুতাইয়ে চায়, কিন্তু যে ভাড়া দেয় ওনার জিহ্বা হাত কানে বের হয়ে গেছে। আমি জানি না ব্যাপারটা কি। কথা নিও রানা কুম্ভ মনে করি বাবু আজকে সহজে ছেড়ে দেব না, ভালো করে বুঝাইয়ে দিও, তবে গল্প বেশি মাঝে না। 22 নম্বরের খাপ কিন্তু আমার আছে। দয়দমের করিমানা রাগ করবেন না। একজনের ডাক্তারি শিখে ডিসপেচারি খুলেছে, সাইনবোর্ড লিখেছে সর্বরোগ আরোগ্য নিকেতন। 300 টাকা দিলে পরে সর্বরোগ সারে, না সারলে টাকা রিটার্ন, আরও 300 টাকা রিটার্ন দেবে। কি বলবো, সবার কাছে এই সাইনবোর্ড দেখে গ্রামের মহিলা যারা, পুরুষ নারী একত্রে সবাই গিয়ে নাম লেখানো আরম্ভ করেছে। বাদ বাকি ডাক্তার যারা, ওনটা খালি মশা মারতেছে বসে বসে, বুঝতে পারছেন? এখন সবাই করে বর্ণনা, এ ভাই কাজ তো ভালো না, আমাদের তো ভাত মারা গেছে। কয় যাবে না? উনি 300 টাকায় এক্স রে করা, আলট্রাসাউন্ড করা, রক্ত পরীক্ষা, সব গোষ্ঠী শ্রাদ্ধ সব কিছু সারিয়ে দিচ্ছে। আর তোমরা এক আলট্রাসাউন্ড করতে 1000 টাকা নিচ্ছ, তোমাদের কাছে রোগ হয় নাকি? রোগী আসে নাকি? কয় যে ভাই ওই ডাক্তারে সরাতেই হবে। কয় কি করে? একজন নাপিত ছিল ওর মধ্যে, ডাক্তার নাপিত, উনি খুব বুদ্ধিমান, বুঝতে পারছেন? উনি কয় চিন্তা করিস না, আমি কায়দা করে ধরা করব, তোদের কোনো চিন্তা নাই। তাহলে আমি যাই। উনি যাইয়ে নাম লেখাইছে, 750 জনের পিছনে পড়েছে। উনি যাইয়ে ডাক্তারবাবুর কাছে হাজির হয়েছে। ডাক্তারবাবু, রোগ না সারতে পারলে টাকা দেবেন তো? কয় অবশ্যই দেবো। আপনার কী রোগ হয়েছে? কয় যে ডাক্তারবাবু আমার যে কি ব্যাধি হয়েছে, আমার মুখে কোনো স্বাদ নাই, এই রুটি খালি কেমন যেন চামড়া খাচ্ছি, ভাত খালি কেমন যেন গু খাচ্ছি, এইরকম লাগে। ওষুধ দিতে পারবেন? কয় যে ভালো ওষুধ দিতে পারবো। বলছে কাঞ্চিরাম, কম্পাউন্ডারের নাম কাঞ্চিরাম। কাঞ্চিরাম 22 নম্বরের খাপটা নিয়ে আয় তো। খাপ নিয়ে আসছে, খাপের থেকে বোতল বার করছে। কয় যে হা করেন, মুটকি খুলে ঢাইলে দিছে পেট্রোলের বোতল, পেট্রোল ঢাইলে দিছে। কয় ডাক্তারবাবু এ তো পেট্রোল, এতে তো কোনো খাওয়া যায় নাকি? কয় এই শালা তুই বলে 7 পাস নাই তো, রোগ ধরা পড়েছে, দে টাকা দে, দে টাকা দে। টাকা দিছে, চলে গেছে। কয় 7 নাই, এই তো তোর রোগ সেরে গেছে। পেট্রোল দেশে মুখে, বুঝে দেখেন কি ডাক্তার, কেমন ডাক্তার। চলে গেছে। যাওয়ার পরে পরে ওই ডাক্তাররা জিজ্ঞেস করে, কিরে ধরতে পারিস? কয় না আমি ধরা পড়ে গেছি, ধরতে পারি নাই। কয় চিন্তা করিস না, আর একবার চান্স নেব। উনি 6 মাস পরে কায়দা করে চুল টুল কাটে, রং টং করে কায়দা করে উনি নাম লেখাইছে, 1750 জনের পিছনে পড়েছেন। বুঝতে পারছেন কি ডাক্তার দেশে আসছে। এইবার যাইয়ে কচ্ছে ডাক্তারবাবু আপনি টাকা ফেরত দেবেন তো? লেখা আছে 300 টাকা রিটার্ন দেবেন। বলে হ্যাঁ দেবো, কোনো চিন্তা নাই। আপনার কী রোগ হয়েছে? কয় ডাক্তারবাবু আমার কিচ্ছু মনে থাকে না, স্মৃতিশক্তি সব হারাই গেছে। ওষুধ দেওয়া যায়? কয় ভালো ওষুধ দেওয়া যায়, ভালো ওষুধ আছে, বসেন। কয় এ কাঞ্চিরাম 22 নম্বরের খাপটা নিয়ে আয় তো। ও করে বর্ণনা, না না ডাক্তারবাবু ওই খাপ আনবেন না, ওর মধ্যে পেট্রোল, ওর মধ্যে পেট্রোল। কয় এই শালা তোর বলে স্মরণ থাকে না? এই তো স্মরণ আছে, দে টাকা দে। ধরা পড়ে গেছে। কয় তোর বলে মনে থাকে না, এই তো সেরে গেছে রোগ, দে টাকা দে। টাকা কয় দে টাকা দে, টাকা দিয়ে চলে গেছে। ওই ডাক্তাররা করে বর্ণনা, এই কি করেছিস, ধরেছিস? কয় না এবার ধরা পড়ে গেছি। কয় তাহলে তোর চাইতে ওই ডাক্তার বেশি বুদ্ধিমান। কয় যে আর একবার চান্স নেব, 3 বার। কয় ঠিক আছে। ও আর 2 মাস পরে চুল হানি সিঙ্গার দেয় নাই, যে এটার দিয়ে সাইছে ফেলায়, এই কায়দা করে সুন্দর করে যাই আর কি। দেখেন না নতুন নতুন ড্রেস দেশে আইছে, যাতে ধরতে না পারে। যাই নাম লেখাইছে, 2500 জনের পরে পড়েছে। বাবা রে বাবা,
এইবার যাইয়ে হাজির হয়েছে, কয় ডাক্তারবাবু আপনার কথা শুনেছি, আপনি আমাদের এই জায়গায় আসছেন, খুব ভালো ডাক্তার, তাই আপনার কাছেই আমি প্রথম আসছি, কোনোদিন আসি নাই। আপনি টাকা রিটার্ন দেবেন তো, রোগ না সারতে পারলে? কয় যে অবশ্যই দেবো। কী রোগ হয়েছে আপনার? কয় যে ডাক্তারবাবু আমি মোটে চোখে ঠিক পাই না, কিছু দেখি না, আপনারই দেখতেছি ঘোলা, ভালো দেখতে পারতেছি না, এই চোখ সারতে পারবেন? কয় সত্যি আপনি দেখেন না? কয় যে না দেখি না। কয় এই রোগ সারতে পারবো না। কয় দেন ডাক্তারবাবু তাহলে টাকা দেন। ওই যে বাতিল নোট নরেন্দ্র মোদী বাতিল করেছে না 500 টাকার নোট, ওই 5 খান ধরাই দিছে। কয় এই নেন। কয় যে ডাক্তারবাবু এ তো বাতিল নোট, এই নোট দিলেন কেন? কয় এই শালা তুই বলে চোখে দেখিস না, দে টাকা দে, এই তো দেখেছিস। ওরা না কুম্ভ 22 নম্বরের খাপ কিন্তু আমার আছে। দোয়াই ধর্মের করি মানা, বেশি বাজে কথা বলবা না, ধরা পড়ে যাবে আজকে। আজকের ভাব ভালো না। কি বলবো, সবার কাছে দাঁড়িয়ে প্রশ্ন করেছে মা কালীকে কেন প্রণাম দাও নাই। প্রণাম করবার তরে গিয়েছিলাম মন্দির ঘরে, শুনুন বসে নারী নরে, কেন প্রণাম দেয়নি? বর্তমান বলতে হয়ে যাই বিরক্ত, দেখলাম বেল পাতার পরে আছে তাজা রক্ত, ওই জায়গা আমি নিজেকে নিজে হারিয়ে ফেললাম। কেন তাজা রক্ত দেখা যায়? পুরোহিতকে ডাক দিয়ে বললাম, পুরোহিত ভাই জানতে চাই কেন তাজা রক্ত দেখতে পাই? পুরোহিত বলল এখানে একটু আগে পাঠা বলি হয়েছিল। আমি বললাম পুরোহিতের ঠাই, বলো দেখি বর্তমান পাঠা বলি হলো কেন? আমারে ডাক দিয়ে বুঝায়, ওই যার পইতে আছে কোনাকুনি গলায়, যে মা পাঠার রক্ত খায়। আমি বললাম তাই, মা পাঠার রক্ত খায়, এটা তো চণ্ডীর মধ্যে নাই। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। অর্থাৎ যে ব্যক্তি সর্বভূতে, যে মা সর্বভূতে আছে বর্তমান, কি বলবো তোমার কাছে, মা তো সর্বভূতে আছে, তাহলে পাঠার মধ্যে কি মা নাই বর্তমান? সর্বভূতে যদি থাকে বলো তুমি আমাকে, তাহলে তো পাঠা তো মায়ের সন্তান। কি বলেন, সর্বভূতে যে মা রয়, কি দেব পরিচয়? তাহলে পাঠাও তো মায়ের তনয়। তাহলে যে মা তার নিজের মাথা কেটে রক্ত খায়, মনে করি ধারণা সেই মারে প্রণাম দেব না, সুযোগ পালে না জানি কবে আমার মাথা কেটে খায়। কি বলেন বাবা, খারাপ বলেছি? তাহলে ওই মাকে কি প্রণাম দেওয়া যায়? এই কথা শুনে খুলে বলি তোমার বিদ্যমানে আমি প্রণাম দেই নাই, ভয়তে ভরে প্রণাম দেই নাই, যদি আবার আমার মাথাটা কেটে খায়। বাংলাদেশের ঘটনা শুনুন বসে ভক্তজনা। একজনে তার স্বামীকে ছেড়ে উপপতিতে আরো আসক্ত হয়। কি বলবো সবার কাছে, বিবাহিতা স্ত্রী, ষোড়শী যুবতী রমণী, তাকে ছেড়ে মন দিল যুবকের পায়। দাঁড়িয়ে বলি সবার কাছে, দুইজনে গোপন প্রেমে মত্ত হয়েছে। একদিন যুবক ডাক দিয়ে জানায়, মনে করি ভাবো না তোমাকে নিয়ে আমার ঘর করা হবে না, এই দেশে থাকলে সবাই না জানি কলঙ্ক দেয়, না জানি ধরে আবার ধোলাই দেয়। যুবতী বলছে কি হবে উপায়? বলছে কথা নেবে, তুমি আমার সঙ্গে দূর দেশে যাবে, ঘর বানলে অসুবিধা হবে না কোনো সময়। বলছে তাই হবে। যুবক বলেছে কথা নিও, আগামী সোমবার দিন বেলা 10টার সময় তুমি স্টিমার ঘাটে আসিও। ওই কথা অনুপাতে শুনুন বসে সবার সাক্ষাতে ওই যুবতী রমণী কি করেছে জানেন? সময় মতো ওই স্টিমার ঘাটে এসে টিকিট কেটে স্টিমারে উঠেছে, আর যুবকও উঠেছে, কোলে ছোট্ট ছেলে নিয়ে। আমি বলি সভাতে দাঁড়িয়ে, যখন স্টিমারে বসেছে মহাশয়, হঠাৎ ডেকে ডেকে এসে যুবতীর সম্মুখে ওই যুবক কয়, দেখো কি বলবো, তোমার কাছাকাছি তোমাকে ভালো লেগে বেসেছি, তোমার জীবনের ব্যয়ভার বহন করব, মিথ্যা কথা নয়, কিন্তু মনে করি বিবেচনা তোমাকে আমি সঙ্গে নিতে পারবো না। যুবতী বলছে কেন? বলছে কোলে করে কাকে এনেছো? বলছে এ তো আমার তনয়, আমার সন্তান, কোলের ছেলে। বলছে ও তো আমার ছেলে নয়, মনে করি ধারণা তোমাকে আমার সঙ্গে নিতে পারবো না, ওইটা ভেজাল হয়। যুবতী বলে কি করি উপায়? যুবক বলে কথা নাও, টান দিয়ে নদীর মাঝখানে ফেলে দাও, এই মুহূর্তে, দেরি করবে না, ফেলে দাও। আমি বলি আপনাদের সবার সাক্ষাতেই ওই যুবকের কথা অনুপাতে ওই মা কোলের দুগ্ধপোষ্য ছেলেকে ধরে নদীর অথই জলে ফেলে দেয়। ওই স্টিমারের মধ্যে যাত্রী যারা ছিল ডাক দিয়ে বলল, হায় রে, এমন আবোধ বালক কোলের সন্তানকে মা ছুঁড়ে ফেলে দেয়। এতদিন জানি তাই, এমন নিষ্ঠুর মা জগতে বিশ্বস্রষ্টা সৃষ্টি করে নাই, এমনও কি মা হয়? কত মা হাউ হাউ করে কেঁদে উঠেছে মহাশয়। আমি বলি সবার কাছে, ওই যে যুবক ছেলে ডাক দিয়ে বলেছে, কি গো, তোমাকে আর আমি সঙ্গে নেব না,
যুবতী বলেছে বর্তমান সঙ্গে নেবে না কেন? বলছে তুমি যে তোমার কোলের ছেলে ফেলে দাও এই জন্য তুমি ফিরে বাড়ি যাও। যুবতী বলেছে আমি কি ফেলেছি আমার ইচ্ছায়? তুমি বলেছো বলে আমি কোলের ছেলে ফেলেছি জলে। যুবক ভাসিয়ে দিয়ে চোখের জলে ডাক দিয়ে বলে যে মা 10 মাস 10 দিন ধরে কত কষ্ট করে সন্তানকে প্রসব করে, এমনকি একটা সন্তানকে প্রসব করতে গিয়ে কত মায়ের মৃত্যু হয়, আর সেই মা পরের কথায় নিজের সন্তানকে জলে ছুঁড়ে দিতে পারে, সুযোগ পেলে না জানি কোন দিন পরের কথায় সে আবার আমাকে ছুঁড়ে ফেলে দেবে না, এটা তো বিশ্বাস হয় না, মনে করি ধারণা, এই জন্য তোমাকে আর আমি সঙ্গে নেব না।